আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে স্ক্যাল্পের উপর প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে আপনারা একটা ছোট্ট ডেসক্রিপশন পাবেন স্ক্যাল্পের উপরে। স্ক্যাল্পের স্ট্রাকচার ব্যাখ্যা করব এবং আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই এবং লিম্ফেটিক ড্রেনেজ ব্যাখ্যা করা হবে এবং প্রত্যেকটা স্টেজে আমরা ক্লিনিক্যাল কোরিলেশনস করতে চেষ্টা করব। এখানে যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কাল্পের একটা কালার ডায়াগ্রাম দেখানো হচ্ছে, বিভিন্ন বোন দেখায়। তাহলে আমরা ফ্রন্টাল বোনে দেখছি যে অরবিটাল মার্জিন আছে, তার উপরে সুপ্রা অরবিটাল একটা রিজ আছে, এলিভেশন আছে যেটা কার্ভ। আপনি লাইন টানলাম, কার্ভ লাইন দিয়ে যদি সেই কার্ভ লাইনটা ডাউনে নামিয়ে দেয়, এটা হচ্ছে জাইগোমেটিক আর্চ ধরে যদি পিছন দিকে এক্সটার্নাল অ্যাক্রোস্টিক মেটাসের উপর দিয়ে যায়, সুপ্রাম্যাস্টয়েড ক্রেস্ট এর উপর থাকে এবং এইটাকে যদি আরেকটু পিছন দিকে আপনি দেখেন, এই লেবেল করা আছে, এটা হচ্ছে সুপ্রিম নিউক্যাল লাইন অথবা হাইয়েস্ট নিউক্যাল লাইন বলা হয়। সেটা ধরে যদি লাইন দেয়, তাহলে এই লাইনের উপরে যে অংশটুকু আছে স্কাল, সেই টুপির মতো যে কাভারিংটা আছে, এটাকে আমরা বলি স্ক্যাল্প। এই স্ক্যাল্প হচ্ছে এই ভাল্টের কাভারিংটা। এখন আমরা এই সামনের দিকে অংশে আমরা হেয়ার লাইন দেখতে পাই, চুলের একটা শুরুর লাইন দেখতে পাই, যেটা যত বড়ই ভল্ট হোক, টাক যত বড়ই হোক, এই লাইনটা কিন্তু বোঝা যায় অ্যানাটমিক্যালি। তাহলে এই লাইন পর্যন্ত এই জায়গাটুকুকে বাকি রেখে আমরা যদি বলি, তাহলে এই অংশটুকুর নাম হচ্ছে ফোরহেড। কোনো কোনো সময় এই ফোরহেডকে স্ক্যাল্প থেকে বাদ দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে সহ স্ক্যাল্প বলে থাকি, কিন্তু এটাকে কখনো কখনো বাদ দিয়ে কোনো কোনো সময় দেখবেন যে ওই হেয়ার লাইন থেকে এটার এক্সটেনশন ধরা হয়েছে, তখন এটাকে ফোরহেড বলা হয় আলাদাভাবে। স্ক্যাল্পের লেয়ারগুলোকে আমরা তার অ্যালফাবেট দিয়ে মিন করি, যেখানে যেমন 5টা অ্যালফাবেট আছে, SCALP। ঠিক এইভাবে আমরা বুঝতে চেষ্টা করব। প্রথম বাহির থেকে ভিতরের দিকে প্রথম লেয়ারটা হচ্ছে স্কিন, তারপরে কানেকটিভ টিস্যু, তারপরে অ্যাপোনেউরোসিস, লুজ কানেকটিভ টিস্যু, এন্ড ফাইনালি পেরিক্রানিয়াম। আমরা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে এখন একটু ব্যাখ্যা করি। এই যে স্কিন যেটা দেখছেন, স্কিনটা খুব হেয়ার হেয়ার থাকে। এখন বল্ড যদি হয় তাহলেও কিন্তু হেয়ার ফলিকুল ঠিকই থেকে যায়, আপনারা শুধু শ্যাপটা দেখতে পান না। তাহলে এই প্রচণ্ড হেয়ার ফলিকুল আলা একটা স্কিন, যার মধ্যে অনেক সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যেমন এই প্রত্যেকটা হেয়ার ফলিকুলে আমরা দেখি সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো ওপেন করে। বিটুইন হেয়ার আমরা কিছু টিউবের মতো ওপেন করতে দেখছি, এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ডের ওপেনিং। সেকেন্ড লেয়ার বাহির থেকে যদি ধরি, তাহলে স্কিনের চেয়ে ডিপে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, কিন্তু এইটা ফ্যাট বেশ থাকে, কিন্তু এই ফ্যাটগুলোর মধ্যে দিয়ে ফাইব্রাস সেপ্টাম যে এগুলোকে ছোট্ট ছোট্ট লোবিউলে ভাগ করে ফেলে, লোকিউল ঘর কম্পার্টমেন্টে ভাগ করে, এবং এই ফাইবারসগুলো টাইটলি আন্ডার লেয়ার, যেটা স্কিন থেকে এই নিচের দিকে যে অ্যাপোনিউরোসিসের লেয়ার আছে, সেই অ্যাপোনিউরোসিসের লেয়ারটাতে যুক্ত থাকে। তাহলে আমরা এই স্কিন এবং অ্যাপোনিউরোসিস যেটা আছে তার মধ্যবর্তী লেয়ারটাকে আমরা বলছি কানেকটিভ টিস্যু লেয়ার, সেকেন্ড লেয়ার, এবং এটা অ্যাকচুয়ালি ফাইব্রোফ্যাটি লেয়ার কন্টেনিং লার্জ অ্যামাউন্ট অফ ফাইব্রাস সেপ্টাম। এই ফাইব্রাস সেপ্টামগুলো একে লোকিউলে ভাগ করে ফেলেছে। এই জায়গাটা খুবই ভাস্কুলার, ব্লাড ভেসেলস প্রচণ্ড রকমের থাকে, এবং এখানে দেখেন স্কাল্পের উপর থেকে দেখলে খুবই অ্যানাস্টোমোসিস আছে। তাহলে ব্লাড সাপ্লাই শুধু বেশি না, এখানে প্রচণ্ড অ্যানাস্টোমোসিস আছে। তাহলে এর ক্লিনিক্যাল গুরুত্ব কি? আমরা দেখলাম যে অনেক ব্লাড আর্টারিজ, ভেইনস আছে এবং তারা ফ্রিলি অ্যানাস্টোমোসিস করে। এখন যদি উপরে স্কিনটা কেটে যায়, তাহলে প্রচণ্ড ব্লিডিং হয়, কারণ এর ভাস্কুলারিটি বেশি এবং এর ব্লাড ভেসেলসগুলো কন্ট্রাক্ট করতে পারে না। আমরা একটু ডিটেল ব্যাখ্যা করব। আর যদি ব্লিডিংটা সারফেস ইন্ট্যাক্ট রেখে হয়, তাহলে দেখেন এরকম একটা সোয়েলিং হয়, কারণ স্প্রেড করতে পারে না, কারণ এই ছোট 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 লোকিউলে ভাগ করা আছে। সুতরাং এমন সেপ্টাম থাকার জন্য বেশি দূর যেতে পারে না, বড় একটা টাইট সোয়েলিং হয়। এখানে অনেক সেবাসিয়াস গ্ল্যান্ড আছে।
সেবাসিয়াস গ্ল্যান্ডের ডাকটা যদি, এটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, ডাকটা যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে এটা বেলুনের মতো ফুলে ওঠে, এটাকে বলা হয় সেবাসিয়াস সিস্ট। সুতরাং শরীরের মধ্যে এই মাথাতেই সেবাসিয়াস সিস্ট বেশি পাওয়া যায়। এই সোয়েলিং গুলো দেখেন খুব টাইট সোয়েলিং হয়, এর ভিতরে নার্ভ আছে, সুতরাং এই সোয়েলিং হলে পেইনফুল হয়। এমিসারি ভেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেনটা, যেটা আউটসাইড স্কালের ভেনকে ইনসাইড স্কালের ভেনের সাথে যুক্ত করেছে, এরা ভালভলেস, সুতরাং দুই দিকে ফ্লো করতে পারে। এর দুটো ইম্পর্টেন্স আছে, ফিজিওলজিক্যাল মানে ফাংশনাল ইম্পর্টেন্স হচ্ছে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় তাহলে কিছু ব্লাড বাইরে চলে আসে, ফলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইকুয়ালাইজ হয়। যদি ইন্ট্রাক্রেনিয়াল ব্লাড টেম্পারেচার বেড়ে যায় তাহলে দেখা যায় যে ব্লাড ফ্লো করে বাইরে এসে এখানে ওই যে ঘাম হলে আপনার ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশনের ফলে ব্লাডের টেম্পারেচার কমে যায়, তখন সে ব্লাডটা আবার ফ্লো করে ইন্ট্রাক্র্যানিয়াল টেম্পারেচার কমিয়ে ফেলে। এখন দেখেন ভালভ না থাকার জন্য উভয় দিকে ফ্লো করতে পারে, সুতরাং যদি স্কালে কোনো ঘা হয় এই ব্যাড ইনফেকশনগুলো ইন্ট্রাক্র্যানিয়ালের ভিতরে চলে যায়, ফলে খুব সিরিয়াস কন্ডিশন দেখা দেয়। আমরা ওই প্রফিউজ ব্লিডিংটা আরেকবার ব্যাখ্যা করি। আমরা দেখি যদি সারফেসটা কেটে যায় তাহলে ব্লাড ভেসেলসগুলো কেটে গেলে এটার প্রফিউজ ব্লিডিং হয়, কারণ হচ্ছে এখানে খুব ভাস্কুলারিটি আছে, এত অ্যানাস্টোমোসিস থাকার জন্য ব্লাড ফ্লো খুব বেশি। এখন এই ব্লাড ভেসেলসগুলো সাধারণত ব্লাড ভেসেলস কেটে গেলে ব্লাড ভেসেল নিজে নিজেই সংকুচিত করে ব্লাড ফ্লোটা কমায় দেয়, কিন্তু এখানে ব্লাড ভেসেলসগুলোর ওয়ালের সাথে ফাইব্রাস টিস্যুটা এমনভাবে লেগে থাকে যে ব্লাড ভেসেলসগুলো কন্ট্রাক্ট করতে পারে না, ফলে প্রচণ্ড পরিমাণ ব্লিডিং হয়, অল্প একটু কাটায় ব্লিডিং বেশি হতে থাকে, যার ফলে পেশেন্ট নার্ভাস হয়ে যায়। তাহলে এখানে আমাদের বোঝা গেল কি জন্য স্কালের অল্প একটু ইনজুরিতে প্রচণ্ড ব্লিডিং হয়। এবার থার্ড লেয়ারটাতে যদি সুপারফিশিয়াল থেকে যায় তাহলে এটা হচ্ছে অ্যাপোনিউরোটিক লেয়ার। অ্যাকচুয়ালি এটা অক্সিপিটো ফ্রন্টাল মাসল, অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। এখন এই সামনের দিকে যে অংশটুকু থাকে তাকে বলা হয় অ্যান্টেরিয়র অথবা ফ্রন্টাল বেলি অফ দ্য মাসল। এটা এসে সামনের ফোরহেডের স্কিনে লাগে, সুপারফিশিয়াল ফাসাতে সাথে ফিউজ করে এবং আইব্রোর মাসলের সাথে মিলে যায়। এর কোনো বনি অ্যাটাচমেন্ট সামনে নেয়। পিছন দিকে যদি যায় তাহলে অক্সিপিটাল বেলি অফ দ্য মাসল, এটা পোস্টেরিয়র বেলিটা অক্সিপিটাল বেলি নামে পরিচিত। আপনি যদি স্কালটা দেখেন তাহলে এখানে এই লাল অ্যালোটা দেখাচ্ছে হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন অথবা সুপ্রিম নিউক্লিয়ার লাইন। এই অক্সিপিটাল বেলিটা এই হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন অথবা সুপ্রিম নিউক্লিয়ার লাইন বলা হয়, তাতে ইনসারশন নেয়। এখন ইন বিটুইনে দেখা যায় যে একটা কমন অ্যাপোনিউরোসিস আছে, তাহলে কমন অ্যাপোনিউরোসিস সামনের দিকে এবং পিছন দিকে মাসল আছে, আর অন আইদার সাইড সে ফিউজ করে টেম্পোরাল ফাসার সাথে, এবং এই যে উপরের দিকে সুপিরিয়র টেম্পোরাল লাইন আছে এখানে কিন্তু বনি অ্যাটাচমেন্ট লেগে যায় এই অ্যাপোনিউরোসিসের। তাহলে দেখেন পিছন দিকে হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন অথবা সুপ্রিম নিউক্লিয়ার লাইন আমরা বলতে পারি, আইদার সাইডে সুপিরিয়র টেম্পোরাল লাইনে বনের সাথে অ্যাটাচমেন্ট আছে, কিন্তু সামনে কোনো বনে অ্যাটাচমেন্ট থাকে না। সুতরাং এর নিচে যদি ফ্লুইড কোনো জমা হয় তাহলে সামনের দিকে চলে যেতে পারে, দেখেন আইব্রো ক্রস করে একেবারে আয়ের কাছাকাছি চলে যেতে পারে। একটা টার্ম গ্লিয়াল অ্যাপোনিউরোটিকা বলা হয়, এটা হচ্ছে ওই যে আমরা এতক্ষণ অক্সিপিটো ফ্রন্টালিস মাসলটা এবং অ্যাপোনিউরোসিস দিয়ে বুঝলাম, তারই সুপারফিশিয়াল যে ডিপ যে ডেন্স কানেকটিভ টিস্যু আছে যেটা খুবই ভাস্কুলার, এইটা কানেক্টেড থাকে বাই ফাইব্রাস টিস্যু এই মাসল এবং অ্যাপোনিউরোসিসের। সুতরাং এই দুটো লেয়ার এমন ইনট্যাক্ট হয় এবং তার উপরে স্কিনটাও একসাথে মুভ করতে পারে, এই জন্য এদেরকে একত্রে নামকরণ করা হয়েছে একটা, এদেরকে বলা হয় গ্লিয়া অ্যাপোনিউরোটিকা। এই দুটো লেয়ার মেনলি ফিউজ থাকে টাইটলি, স্কিনের নিচে লুজ কানেকটিভ লেয়ার এবং এই অ্যাপোনিউরোটিক লেয়ার। সুতরাং এদেরকে ইজিলি তার নিচে অ্যাপোনিউরোসিসের নিচে যে লুজ কানেকটিভ টিস্যু আছে সেই প্লেনে মুভ করা। এই অ্যাপোনিউরোসিসের নিচে এবং পেরিওস্টিয়ামকে আলাদা করে এই যে হলুদ লাইন আমি একটা দিয়েছি, সেই ফ্যাটি লেয়ার একটা লুজ কানেকটিভ লেয়ার, এই লেয়ারে কিন্তু ব্লাড ভেসেলস রিলেটিভলি কম থাকে। ব্লাড ভেসেলস মেইনলি থাকে অ্যাপোনিউরোসিসের উপরে ওই গ্লিয়া অ্যাপোনিউরোটিকার কানেকটিভ টিস্যুর মধ্যে।
এখন এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে, তাহলে দেখেন ওই অ্যাপোনিউরোসিসের নিচে অল্প কিছু ব্লাড ভেসেলস আছে। ইনজুরি হলে ওই ব্লাড ভেসেল কোনো কারণে যদি থেঁতলে যায়, রাপচার হয়, তাহলে ব্লিডিংটা হচ্ছে অ্যাপোনিউরোসিসের নিচে। তাহলে এই অ্যাপোনিউরোসিসের নিচে লুজ কানেকটিভ টিস্যু আছে, তাহলে ব্লাড ভেসেলসের থেকে ব্লাডটা বের হয়ে এই চারিদিকে যাওয়ার চেষ্টা করে লুজ কানেকটিভ টিস্যু, যেহেতু এটা একটা পটেনশিয়াল ক্লিভেজ লাইন। তাহলে সামনের দিকে যায়, পিছনের দিকে যায় এবং সাইডে যায়, কিন্তু পিছনে এবং সাইডে যেতে পারে না বনি অ্যাটাচমেন্টের জন্য, কিন্তু সামনের দিকে কন্টিনিউ করতে থাকে। এই সামনের দিকে এসে ও আইব্রোর উপর দিয়ে চলে যায় এবং ব্ল্যাক আই তৈরি করে। এই যে আপনি কন্ডিশনগুলো দেখছেন, এগুলো হচ্ছে ব্ল্যাক আই। এই ফটোগ্রাফটা দেখেন, এটা হচ্ছে আইয়ের মিড লাইনটা একটা স্যাজিটাল সেকশন দেখানো হয়েছে। তাহলে আইব্রো দেখা যাচ্ছে, তার নিচে আইলিড দেখা যাচ্ছে, আই লেন্স দেখা যাচ্ছে। তাহলে আমি দেখায় একটা লাল লাইন দিয়ে কোন দিক দিয়ে ব্লাডটা নামছে। তাহলে দেখেন এই যে মাঝখানের লেয়ার ডিপ টু দ্য আইব্রো মাসলস এবং চলে যাচ্ছে ডিপ দিয়ে একেবারে আইলিডে চলে গেল, এবার সুপিরিয়র আইলিডেতে চলে যাচ্ছে এবং উপর দিকে উঠে যাচ্ছে যে কনজাংটিভার নিচে আই পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এখন এই ক্ষেত্রে দেখেন এই টোটাল ভেন থেকে ব্লাডগুলো আসলো এই যে আইব্রো মাসলের নিচ দিয়ে আসলে সে কিন্তু আইলিডের মাসলসগুলোর সঙ্গে চারিদিকে গেল, ফলে পুরো আইলিডগুলো স্টেইনড হয়ে যায়। দেখা যাবে যে একদিন দুদিন পরে স্ক্যাল্পে আঘাত পেয়েছিল কিন্তু হয়ে গেছে চোখ কালো। এবং চোখের যদি আমরা কনজাংটিভা দেখি, দেখেন কি পরিমাণ ব্লিডিং হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই ভদ্রলোকের দুটি চোখেই কিন্তু ব্ল্যাক আই হয়েছে। পেরিক্র্যানিয়াম সবচেয়ে ডিপ লেয়ার, 5টা লেয়ারের মধ্যে স্ক্যাল্পের সবচেয়ে ডিপ লেয়ার। এই যে লেবেল করলাম, এটা হচ্ছে ক্র্যানিয়াল বোন। তাহলে বোনের কাভারিং এর নাম হচ্ছে পেরিওস্টিয়াম। তাহলে এই যে পেরিওস্টিয়ামটা বাহিরের দিকে আছে সেটাকেই বলা হবে পেরিক্র্যানিয়াম। তাহলে এটা বোনের সাথে খুব টাইটলি লাগানো থাকে, এই পেরিওস্টিয়ামটাকেই আমরা বলি পেরিক্র্যানিয়াম। এখন সিগনিফিকেন্স হচ্ছে যে স্ক্যাল্প আমরা সহজে স্প্লিট আউট করতে পারি, কারণ পটেনশিয়াল স্পেস আছে লুজ কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে অক্সিপিটো-ফ্রন্টালিস মাসল এবং তার অ্যাপোনিউরোসিস। সো অ্যাপোনিউরোটিক লেয়ারের নিচে একটা ক্লিভেজ লাইন দিয়ে সেপারেট করা যায়, সুতরাং স্কাল্পে ইনসিশন দিয়ে স্কাল্পকে সহজেই সরানো যায়। এতে আমরা কম্প্রোমাইজ করতে হয় না ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই। সুতরাং ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাইকে ইন্ট্যাক্ট রেখে আমরা স্কাল রিপেয়ার করতে পারি। আমরা ব্রেন সার্জারি করে আবার এই স্কাল্পটাকে যদি আমরা রিপোজিশন করি, তাহলে এই কোনো সমস্যা হয় না। দেখা যায় যে সার্জারি পরবর্তীতে স্কাল্পটা সুন্দরভাবে হিল হয়েছে এবং নার্ভ সাপ্লাই মেনটেন হয়েছে। এর প্রধান কারণ তাহলে কি পাওয়া গেল, যে মেইন ব্লাড সাপ্লাইটা অ্যাপোনিউরোসিসের বাহিরের দিকে আছে, নার্ভ সাপ্লাইটাও ওই প্লেনেই যায়। পরে যে অ্যাপোনিউরোসিসের নিচে একটা আছে লুজ কানেকটিভ টিস্যু দিয়ে সেপারেট করা আছে পেরিওস্টিয়ামকে, সুতরাং ইজিলি এটাকে রিফ্লেক্ট করা যায় যে কোনো দিকে, আবার এটাকে পজিশন করলে কানেকটিভ টিস্যু ফিল করে ফেলে। আমরা ব্লিডিং নিয়ে একটু আবার সামারি করার চেষ্টা করি। স্কিনের নিচে ব্লিডিং হলো কিন্তু স্কিন ইনট্যাক্ট আছে। যদি স্কিন ইনজুরি হয়ে যায় তাহলে কিন্তু প্রফিউজ ব্লিডিং হবে, বাইরে চলে আসবে, আপনাকে চেপে ধরে ওটা বন্ধ করতে হবে। আর যদি স্কিন ইনট্যাক্ট থাকে তাহলে সোয়েলিংটা উঁচু হয়ে যায়। উঁচু হচ্ছে কেন, ওই লোকিউলে ভাগ করা আছে, ছোট ছোট ফাইব্রাস টিস্যু দিয়ে লোভ ভাগ করা আছে, ওই জায়গাতে ব্লিডিং ছড়াতে পারে না, সুতরাং টাইট হয়ে যায়, সেই সোয়েলিংগুলো পেইনফুল হয়। যদি অ্যাপোনিউরোসিসের ডিপে হয় তাহলে এখানে দেখেন লুজ কানেকটিভ টিস্যু আছে, স্প্রেড করতে থাকে, সোয়েলিং বেশি হয় না, সুতরাং দেখা যায় ইনজুরির পরে খুব একটা সমস্যা নাই, উঁচুও হয় না, কিন্তু একদিন দুদিন পরে দেখা যায় যে ব্ল্যাক আই হয়েছে। এখন যদি পেরিওস্টিয়ামের নিচে হয়, দেখেন লাল ইয়ে দেখালো, পেরিওস্টিয়ামটা এত টাইটলি লাগানো থাকে স্কালের সাথে যে সোয়েলিংটা খুব একটা বাড়তে পারে না, ব্লিডিং এর পরিমাণও বেশি হতে পারে না। এটার মেইন সমস্যা থাকে যদি এমিসারি ভেন দিয়ে এটা যুক্ত থাকে, তাহলে অনেক সময় এই জায়গায় ঘা হয়ে আবার স্প্রেড করতে পারে। আর্টারি সাপ্লাই, আর্টারি সাপ্লাইটা প্রফিউজ আর্টারি সাপ্লাই থাকে, অনেক অ্যানাস্টোমোসিস থাকে, যেটা আমরা আগে থেকেই ব্যাখ্যা করেছি। সুতরাং চারিদিক থেকে ভল্টের দিকে আর্টারিগুলো যায়।
সামনের দিক থেকে দুটো যে যায় মেইন সোর্স সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রা অরবিটাল, সাইড থেকে সব ব্রাঞ্চ যার সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি থেকে ওঠে, জাস্ট কানের পিছনে পোস্টেরিয়র অরিকুলার আর্টারিটা যে ব্রাঞ্চিং দেয় এবং একেবারে পিছনে অক্সিপিটাল আর্টারিটা যে ব্রাঞ্চিং হয়। তাহলে সামনের দুটো হচ্ছে ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ আর পিছনের তিনটা সোর্স হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। ভেন্স একই ভর থেকে উঠে চারিদিকে ছড়িয়ে যায়, শুধু সামনের দিকে আসছে একই সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রা অরবিটাল ভেইন, কিন্তু পাথও এটা ডিফারেন্ট। এটা জোড়া লেগে অ্যাঙ্গুলার ভেন তৈরি করে সামনের দিকে এবং এই অ্যাঙ্গুলার ভেনটা নিচে নেমে যায় ফেসিয়াল ভেন হিসাবে। সাইড থেকে সবগুলো ভেন যে জোড়া লেগে তৈরি হয় সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন। পিছন দিকে দেখা যায় যে কানের পিছনের এরিয়াটুকু পোস্টেরিয়র অরিকুলার ভেনে যায় এবং একেবারে অক্সিপিটাল পিছন দিককার অংশটুকু যায় হচ্ছে অক্সিপিটাল ভেনে, এবং এরা এই অক্সিপিটাল এবং পোস্টেরিয়র অরিকুলার আলটিমেটলি এক্সটার্নাল জুগুলার ভেন দিয়ে ড্রেন্ড হয়। লিমফেটিক্স, আমরা লিমফেটিক ভেসেল পাবো স্কালে, ন্যাচারালি সুপারফিশিয়াল এবং ডিপ দুই সেট থাকে। সুপারফিশিয়াল বুঝতে পারছেন যে সুপারফিশিয়াল ভাষা মানে অ্যাপোনিউরোসিসের বাইরের দিকে থাকে, আর ডিপ লুজ কানেকটিভ টিস্যু লেয়ারে হচ্ছে ডিপ প্লেক্সাসটা থাকে এবং এরা সম্পূর্ণ ফেস এবং নেকের নোডের দিকে যায়। আমরা যদি দেখি তাহলে ফেসের দুটো গ্রুপ আমরা জানি যে প্যারোটিড গ্রুপ আছে ওভার দ্য প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড বাক্কাল গ্রুপ আছে ওভার দ্য বাক্সিনেটর মাসল। আর নেক এবং হেডে এই সার্কুলার জাংশনে যদি দেখি সামনে থেকে সাবমেন্টাল নোডস, সাবম্যান্ডিবুলার নোড, ম্যাস্টয়েড গ্রুপ অফ নোডস অ্যান্ড অক্সিপিটাল নোডস, এই যে চারটা একটা রিং এর মতো তৈরি করে, এখানে রেসপেক্টিভ সাইজ থেকে লিম্ফগুলো এসে ড্রেন হয়। নার্ভ সাপ্লাই, এই নার্ভ সাপ্লাইটা পায় হচ্ছে সামনে ভল্টের, যদি আমরা মিড পয়েন্ট থেকে সামনের দিকে দেখি তাহলে 3 ডিভিশন ট্রাইজেমিনালের পায়। তাহলে এখানে ডট লাইন দিয়ে দেখানো হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, দেন ম্যাক্সিলারি ডিভিশন এবং ম্যান্ডিবুলার ডিভিশন। ডট লাইন দিয়ে এরিয়াটা আলাদা করা আছে স্কাল্পের, এটা কন্টিনিউ করছে ইনটু দ্য ফেস। আর পিছনে যদি ভল্টের যায় তাহলে এটা সার্ভাইকাল সেকেন্ড নার্ভ থেকে সাপ্লাই দেয়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।